বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো সেকেন্ড সেমিস্টারে এবং তোমাদের সংস্কৃত বিষয় রয়েছে, অলরেডি তোমরা চ্যানেলে তোমাদের সংস্কৃতর দ্বিতীয় সেমিস্টারের পাঠ্য দুটি টপিকের ক্লাস দেখতে পাবে। প্রতিজ্ঞা সাধনাম এবং দানবীর কর্ণ অলরেডি আলোচনা হয়ে গেছে। আজকে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের ঋতুচর্যা যে পদ্যাংশটি আছে, এই পদ্যাংশটি নিয়ে আমাদের আলোচনা। পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্য জানবো, টেক্সট ধরে আলোচনা হবে, প্রাথমিক সমস্ত বিষয়বস্তু দেখব, কি কি ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে, সমস্ত বিষয় নিয়েই আজকে এই ভিডিওটাতে আলোচনা করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে এই ধরনের ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবে। প্রথমেই আসি ঋতুচর্যা। এই পদ্যাংশটির লেখক আচার্য বা মহর্ষি চরক। কোথা থেকে নেওয়া হয়েছে পদ্যাংশটি? এই পদ্যাংশটি গ্রহণ করা হয়েছে মহর্ষি চরকের রচিত চরক সংহিতা। এবার এই চরক সংহিতা সম্পর্কে একটু জেনে নিন। অথর্ববেদ, সেখানের কিছু সমগ্র জিনিস এবং অন্যান্য মুনি ঋষিদের রচিত কিছু পুস্তক নিয়ে আয়ুর্বেদ সম্ভার ধরা হয়। এই আয়ুর্বেদ সম্ভারে কি আলোচ্য বিষয় না, প্রাচীনকালে চিকিৎসা পদ্ধতি ছিল আয়ুর্বেদ। প্রাচীনকালে মানুষের অসুখ হলে অর্থাৎ রোগ ব্যাধি হলে বিভিন্ন গাছপালা এবং বিভিন্ন প্রণালীর দ্বারা তাদেরকে সুস্থ করার জন্য যে সমস্ত গ্রন্থাদির মধ্যে লেখা আছে বিবরণ, অর্থাৎ এই যে গ্রন্থাদি, এগুলোকে বলে আয়ুর্বেদ। প্রাচীনকালে আয়ুর্বেদ নামের একটি চিকিৎসা শাস্ত্র ছিল, এখনও আছে। এখনও তোমরা আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধ ইত্যাদি দেখতে পাবে, যেগুলো গাছরা থেকে তৈরি হয়, অর্থাৎ বিভিন্ন গাছ থেকে উৎপাদন করা হয়। এগুলোকে আয়ুর্বেদিক শাস্ত্রের মতে তৈরি করা হয়। তো সেই আয়ুর্বেদিক যে পদ্ধতি, চিকিৎসার পদ্ধতি, এটা জানা যায় আয়ুর্বেদ গ্রন্থ। এখানে মহর্ষি চরক রচিত চরক সংহিতা একটি বিশিষ্ট আয়ুর্বেদ গ্রন্থ। এছাড়াও সুশ্রুত সংহিতা ইত্যাদি, অষ্টাঙ্গ হৃদয়ম ইত্যাদি আরও অনেক গ্রন্থ আছে, কিন্তু চরক সংহিতা একটা বিখ্যাত গ্রন্থ। এবার তোমাদের যে পাঠ্যাংশটি, অর্থাৎ যে পদ্যাংশটি তোমাদের ঋতুচর্যা নামে পাঠ্য, এটি কোথা থেকে গ্রহণ করা হয়েছে? এটি মহর্ষি চরকের রচিত চরক সংহিতার প্রথম স্থান, অর্থাৎ সূত্রস্থান। সেখানে ষষ্ঠ অধ্যায় তস্যা শীতয়ঃ নামের একটি অধ্যায় আছে। ষষ্ঠ অধ্যায় মানে 6 নম্বর অধ্যায়, প্রথম সূত্রস্থানের 6 নম্বর অধ্যায়, সেখান থেকে গ্রহণ করা হয়েছে। এবার আসি লেখক পরিচিতি নিয়ে। মহর্ষি চরক সম্পর্কে দু চার কথা বলি। মহর্ষি চরক সম্পর্কে খুব বেশি তথ্য আমরা জানি না, যে তিনি কোন কালে আবির্ভূত হয়েছিলেন ইত্যাদি কোনো তথ্য কিন্তু স্পষ্ট আমাদের কাছে জানা নেই। তবে যেটুকু শোনা যায় বা যেটুকু বিভিন্ন গ্রন্থে আলোচনা করা আছে, সেই থেকে যা জানা গেছে যে ভগবান শেষনাগ অর্থাৎ বিষ্ণুর অবতার অংশবিশেষ, তিনি জাগতিক সমাজে দুঃখ দুর্দশা, রোগের প্রকোপ, মানুষের মৃত্যু ইত্যাদি দেখে দুঃখে কষ্টে চর রূপে পৃথিবীতে আসেন। তিনি মহর্ষি অগ্নিবেশ, মহর্ষি আত্রেয়ের শিষ্য অগ্নিবেশ, তিনি একটা বই রচনা করেছিলেন। সেই আয়ুর্বেদ গ্রন্থটাকে এই চর অর্থাৎ শেষনাগ চর রূপে পৃথিবীতে এলেন, মহর্ষি অগ্নিবেশের সেই গ্রন্থটাকে সংস্কার করলেন, অর্থাৎ সংহিত ঐক্যবদ্ধ করলেন। এই জন্য এই গ্রন্থটার নাম হলো চরক সংহিতা। তাহলে তোমাদের প্রশ্ন এরকম দিতে পারে যে চরক সংহিতার মূল লেখক কে? চরক সংহিতার মূল লেখক মহর্ষি অগ্নিবেশ, তিনি রচনা করেছেন। পরবর্তীকালে মহর্ষি চরক, অর্থাৎ যেটা একটা কথিত আছে বললাম যে চর রূপে তিনি এসেছিলেন, তাই চরক নাম হয়েছে। তো তিনি এই যে অগ্নিবেশ কর্তৃক রচিত যে বইটি আয়ুর্বেদের, সেই বইটিকে সংস্কৃত করেন, অর্থাৎ আপডেট করেন, নতুনভাবে সুসজ্জিত গঠন করেন, দিয়ে চরক সংহিতা নামে তিনি এই বইটিকে চালনা করেন। তো এই ছিল মহর্ষি চরকের একটু বিবরণ। এবার আসি তোমাদের পাঠ্য যেটুকু অংশ রয়েছে, 14টা মতো শ্লোক রয়েছে। এই 14টা শ্লোকের বিষয়বস্তু কি রয়েছে, অর্থাৎ ঋতুচর্যা এর বিষয়বস্তু কি রয়েছে। দেখো, অল্প কথায় বলতে গেলে এখানে তোমরা নামটাতেই বুঝতে পারবে ঋতুচর্যা, অর্থাৎ ঋতু মানে আমাদের যে 6 রকম ঋতু আছে, এই ঋতুতে কি কি চর্চা, অর্থাৎ কি কি পরিচর্যা করা উচিত, কি ধরনের খাদ্যাভ্যাস করা উচিত, কি করা উচিত নয় ইত্যাদি, এই চর্চা অর্থাৎ এই সম্পর্কিত দৈনন্দিন রুটিন, এই সম্পর্কিতই কিন্তু কথা এই 14টা শ্লোকে বলা হয়েছে। সেই জন্য এই 14টা শ্লোকের নামকরণ করা হয়েছে ঋতুচর্যা। তো তোমরা বুঝে গেলে যে এই একদম স্বল্প দু এক কথায় তোমাদের আমি পুরো বিষয়টা বলে দিলাম যে প্রত্যেকটা ঋতুতে কি করণীয় নয়, মহর্ষি চরক
তার চরক সংহিতাতে কি কি বলছেন যে গ্রীষ্ম ঋতুতে এই করা উচিত, বর্ষা ঋতুতে এই করা উচিত, শরৎ ঋতুতে ইত্যাদিভাবে। তো এই বিবরণটা এই 14টা শ্লোকের মধ্যে রয়েছে যে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, মানে সংক্ষিপ্তভাবে। তো এটা নিয়ে তোমাদের ঋতুচর্যা এই পাঠ্যাংশটা তৈরি হয়েছে। এবার আসি তোমাদের এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে। দেখো, ঋতুচর্যা এই পাঠ্যাংশটা যখন আমরা পড়ব, এরপরে তোমরা দেখতে পাবে ভিডিওতে, এখান থেকে প্রশ্ন হতে পারে যে প্রত্যেকটা ঋতুর সম্পর্কে দিতে পারে যে এই ঋতুতে মহর্ষি চরকের মতে কি করণীয় বা কি করণীয় নয়। এই ধরনের প্রশ্ন সেপারেটলি আসতে পারে বা একসাথে মার্জ করে, অর্থাৎ একসাথেও আসতে পারে যে মহর্ষি চরকের মতে প্রত্যেকটা ঋতুতে কি করণীয় বা কি করণীয় নয় সেটা লেখো সংক্ষিপ্ত আকারে ছোট করে, বা কেটে কেটে আসতে পারে যে গ্রীষ্ম ঋতুতে কি করণীয়, শীত ঋতুতে কি করণীয়, বা হেমন্ত ঋতুতে কি করণীয় ইত্যাদিভাবেও কেটে কেটেও প্রশ্ন দিতে পারে। তো এই বিষয়টা তোমরা দেখে যাবে, এখান থেকে এই ধরনের প্রশ্নই হতে পারে। এবার চলে যাব আমরা টেক্সের আলোচনায়। প্রত্যেকটা লাইন ধরে টেক্সের ব্যাখ্যা বুঝে নেব এবং সুন্দরভাবে তোমাদের শ্লোকগুলোকে পড়িয়ে দেব। তোমরা পড়ার সময় অবশ্যই টেক্সট বইটাকে সাথে রাখবে। চলে এসেছি তোমাদের পাঠ্যাংশে। দেখো, প্রথমে এখানে বলি 14টি শ্লোক তোমাদের পাঠ্য আছে। এই 14টা শ্লোকের মধ্যে তোমাদের সমস্ত ঋতু সংক্রান্ত আলাদা আলাদা দেওয়া আছে। যেমন দেখো, প্রথমে আসছে হেমন্ত, অর্থাৎ হেমন্ত কাল, অর্থাৎ হেমন্ত সময়ে কি করণীয় বা কি করণীয় নয় সেই সম্পর্কে বলা হচ্ছে। দেখো শ্লোকটা পড়ি, কি বলা হচ্ছে। দেখো শ্লোকে বলা হচ্ছে গোরসান ইক্ষু বিকৃতি বসাম তৈলং নবদনম হেমন্তে অভ্যস্যতঃ তোয়মুষ্ণম চ আয়ুর্ন হিয়াতে। এখানে মানে করলে এরকম দাঁড়াবে যে গোরসানো বলতে গরুর থেকে তৈরি যে সমস্ত জিনিস, যেমন দুধ, দই, ঘি ইত্যাদি কথা বলা হচ্ছে। এবং ইক্ষু বিকৃতি অর্থাৎ আখ থেকে তৈরি যে সমস্ত জিনিস, যেমন গুড় ইত্যাদি, এই যে জিনিসগুলি। এবং এখানে বলা হচ্ছে বসাম মানে হচ্ছে চর্বি, তৈলং মানে হচ্ছে তেল, এবং নবদনম মানে হচ্ছে নতুন চালের ভাত। হেমন্তে অভ্যাসাতে অর্থাৎ হেমন্তকালে এসব অভ্যাস অর্থাৎ খাওয়া কর্তব্য, খাওয়া উচিত। তোয় অমুষ্ণম অর্থাৎ উষ্ণ জল, চ আয়ুর্ন হিয়তে এবং গরম জল যারা খায় তাদের আয়ু কম হয় না। তাহলে মানেটা করলে এরকম দাঁড়াবে যে হেমন্তকালে গরুর রস অর্থাৎ গরু থেকে উৎপন্ন যে সমস্ত জিনিস, যেমন দুধ, দই এবং গুড় এবং শর্করা মানে ইক্ষু থেকে যে সমস্ত তৈরি, এবং নতুন চালের ভাত, গরম জলপান খাওয়ার অভ্যাস করা ভালো, এতে আয়ুর হানি হয় না, অর্থাৎ আয়ুর ক্ষয় হয় না। এবার চলে যায় দেখো এই হেমন্তকালেরই দ্বিতীয় শ্লোকে কি বলছে দেখো, বর্জয়েত অন্নপানানি বাতলানি লঘুনি চ প্রবাতং প্রমিতহারম উদমন্থম হিমাগমে। বলা হচ্ছে দেখো যে বর্জয়েত অর্থাৎ বর্জন করা উচিত, অন্নপানানি বাতলানি লঘুনি চ অর্থাৎ হিমের আগমনে, হিম বলতে শীতকালকে বোঝানো হচ্ছে, ওই শীতকালের আগমন হয় হেমন্তকাল, তাই হেমন্তকালে বলছে এই শীতের আগমনে বায়ু কফ উৎপন্নকারী হালকা লঘুনিচ বাতলানি অর্থাৎ বায়ু কফ উৎপন্নকারী লঘুনিচ অর্থাৎ হালকা খাদ্য পানীয় সমূহ, এবং প্রবাতং প্রমিতহারম উদমন্থম হিমাগহে, এবং বলছে যে সমস্ত মানে হাওয়া, তাজা হাওয়া, কম খাবার, জলে গোলা ছাতু ইত্যাদি বর্জন করা একদম উচিত এই হিমাগমে অর্থাৎ এই হিমের আগমনের কাল। তাহলে সম্পূর্ণ মানে করলে কি দাঁড়াবে দেখো, বলা হচ্ছে এই শ্লোকে যে হিমের আগমন অর্থাৎ শীতকালের আগমনের সময়টা, এই সময়তে বায়ু কফ উৎপন্নকারী হালকা ধরনের পানীয় খাদ্য এবং হাওয়া এবং জলে গোলা ছাতু মানে যেটা বলা হচ্ছে শরবত বা এই জাতীয় জিনিস বর্জন করা উচিত, একদম খাওয়া উচিত নয়। তারপরে দেখো শ্লোকে চলে যাচ্ছে শিশিরহা। এবার শিশির কাল চলে যাচ্ছে। শিশির কাল মানে এখানে শীতকালের কথা বলা হচ্ছে। দেখো শিশির কালের প্রথম শ্লোক দেখে নিই। শিশির কালের প্রথম শ্লোকে বলা হচ্ছে যে হেমন্ত শিশিরৌ তুল্যৌ শিশিরহ অল্পম বিশেষণম রক্ষম
আদানজম শীতম মেঘমারুতম বর্ষজম। অর্থাৎ বলা হচ্ছে যে এই হেমন্তকাল শিশিরের মতোই, হেমন্তম শিশিরও তুল্য, অর্থাৎ শিশিরকাল বা হেমন্তের মতনই একটু শীত শীত করে। শিশিরহল্পম বিশেষণম, কিন্তু শীত ঋতুর কিছু বিশেষণতা রয়েছে, কিছু নতুন দিক শীত ঋতুর রয়েছে যেটা হেমন্তকালের থেকে আলাদা করে। কি না রক্ষম আদানজম শীতম, অর্থাৎ এটা আদানকাল, শীতকালকে আদানকাল বলা হচ্ছে, যে আদানকালে একটা রুক্ষ ভাব থাকে, শীত করে মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে। মেঘম অরুতম বর্ষজম, মেঘ ঝড় বৃষ্টির কারণে শীত এখানে বেশি হয়, অর্থাৎ এই শিশিরকালে মেঘ ঝড় যে বর্ষাকালে হয়ে যায় ঝড় বৃষ্টি, সেটার কারণে এই সময় শীত কিন্তু খুব বেশি হয়। তাই এটা শীতকালের প্রথম শ্লোক বা শিশিরকালের প্রথম শ্লোক হলো। এবার দেখো শিশিরকালের দ্বিতীয় শ্লোকে কি বলা হচ্ছে, দেখো তস্মাদ হৈমন্তিক সর্ব শিশিরে বিধিরিষ্যতে নিবাতম উষ্ণম তু অধিকম শিশিরে গৃহম আশ্রয়েত। এটাকে যদি তোমাদের মানে করা হয়, দেখো কি মানে হচ্ছে, তস্মাদ অর্থাৎ তাই, শিশিরে অর্থাৎ শীতকালে, তস্মাদ কি বলছে দেখো, তস্মাদ হৈমান্তিক সর্ব শিশিরে বিধিরিষ্যতে, অর্থাৎ তাই শিশির ও হেমন্তকালের সমান হওয়ার কারণে শিশির ঋতুতে হেমন্তকালের সম্পর্কিত যা যা বিধি নিষেধ তাই পালন করা উচিত। তস্মাদ হৈমান্তিক সর্ব শিশিরে, অর্থাৎ যেহেতু কাল দুটো কিছুটা একই রকম, তাই হেমন্তকালে যা যা করণীয় ছিল সেগুলো শিশিরকালেও করা দরকার বা করা উচিত। নিবাতম উষ্ণম তু অধিকম শিশিরে গৃহম আশ্রয়ত, অর্থাৎ শিশিরকালে ঠান্ডা, শীতকালে ঠান্ডা বেশি থাকায় অধিক উষ্ণম অর্থাৎ গরম গৃহতে আশ্রয় এবং বায়ুশূন্য ঘরে আশ্রয় নেওয়া উচিত। অর্থাৎ ঠান্ডা কালে শীতকালে আমাদের কি কর্তব্য না, একটা সুন্দর ভালো ঘর যেখানে হাওয়া বাতাস প্রবেশ কম করে সেই রকম ঘরে আশ্রয় নেওয়া কর্তব্য, এরকম বলা হচ্ছে। তারপরে দেখো শিশিরকালের আর একটা শ্লোক সম্পর্কে কি বলা হচ্ছে, দেখো যে কি খাবে কি খাবে না সে সম্পর্কে বলা হচ্ছে। বলছে দেখো যে কটু তিক্ত কষায়ানি বাতলানি লঘুনি চ বর্জয়েত অন্নপানানি শিশিরে শীতলানি চ। বলছে যে শিশিরকালে কটু মানে ঝাল, তিক্ত অর্থাৎ তেতো, কষা কষা স্বাদের খাবার এবং বাতলানি লঘুনি চ এবং হালকা বায়ু উৎপন্নকারী ঠান্ডা হালকা খাবার, এসব জিনিস বর্জয়েত অন্নপানানি, অর্থাৎ এই ধরনের খাবার বর্জন করা উচিত। শিশিরে শীতলানি চ এবং ঠান্ডা খাবার বর্জন করা উচিত। তাহলে শীতকালে বা শিশিরকালে কি ধরনের খাবার বর্জন করা সম্পর্কে বলছেন, এখানে বলা হচ্ছে যে শিশিরকালে ঝাল তেতো কষা ইত্যাদি খাবার এবং বায়ুরোগ উৎপন্ন করে এমন হালকা ঠান্ডা খাদ্য পানীয় সমূহ বর্জন করা উচিত। এই গেল শিশিরকালের তোমাদের শ্লোক শেষ। এবার দেখো চলে আসছে বসন্তকাল। বসন্তকালে কি কি করণীয় এবার বলা হচ্ছে, দেখো এখানে বলছে বসন্তকাল চলে এসছে। বসন্তকালে বলছে বসন্তে নিচিতঃ শ্লেষা দীনকৃত ভাবি ইরিতঃ কায়াগ্নি বাধতে রোগস্তত প্রকুরুতে বহুনা। কি বলা হচ্ছে দেখো যে বসন্তকালে, বসন্তে অর্থাৎ বসন্তকালে কি হয় না, শরীরে জমে থাকা সর্দি বা শ্লেষ্মা, মানে আগে থেকে শীতকালে ঠান্ডায় যে সর্দি বা শ্লেষ্মা জমে আছে সেই কফ বসন্তকালে সূর্যের তাপে অর্থাৎ দীর্ণ কিদহানি, অর্থাৎ শরীরে সূর্যের তাপে শরীর কি করে সেগুলো গলে গিয়ে কায়াগ্নি বাধাতে, অর্থাৎ শরীরের কায়াগ্নি অর্থাৎ অগ্নিকে, কায়া মানে শরীর, শরীরের অগ্নিকে, শরীরে স্থিত অগ্নিকে বাধা দান করে। অর্থাৎ অগ্নি বলতে কি শরীরে কি আগুন জ্বলে সেটা না, কায়াগ্নি বলতে এখানে হজম শক্তিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ শীতকালে জমে থাকা যে শ্লেষ্মা শরীরে তৈরি হলো সেটা বসন্তকালে যখন পরিবেশটা একটু উষ্ণ হয়ে যায় সেই সময় সূর্যের তাপে সেই শ্লেষ্মা গলে গিয়ে কায়াগ্নি অর্থাৎ হজম শক্তিকে বাধা প্রদান করে। রোগস্তথাং প্রকুরতে বহুনা, তারপর বহু রোগের উৎপন্ন হয়।
অর্থাৎ বসন্তকাল থেকেই কিন্তু রোগের উৎপত্তি শুরু হয়। এবার দেখো বসন্তকাল সম্পর্কে আরেকটা শ্লোকে কি বলা হচ্ছে, দেখো বলছে তস্মাদ বসন্তে কর্মাণি বমনাদিনি কারয়েত গুরু অম্ল স্নিগ্ধ মধুরম দিবা স্বপ্নম চ বর্জয়েত। অর্থাৎ কি বলা হচ্ছে দেখো, যে তস্মাৎ অর্থাৎ তাই, বসন্তে বসন্তকালে কর্মাণি অর্থাৎ করা, তাই বসন্তকালে করা কর্মাণি মানে এরকম কর্ম করা উচিত। কিরকম না বলছে বমনাদিনী কারয়েতা অর্থাৎ কফ কমানোর জন্য, অর্থাৎ কফ কমানোর জন্য কার্যসমূহ করা উচিত। এবং কি ধরনের বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে গুরু অর্থাৎ ভারী ধরনের খাবার, অম্ল অর্থাৎ টক, স্নিগ্ধ তেলযুক্ত খাবার, মধুরম এবং মিষ্টি খাবার, এবং দিবাসনম স্বপ্নং চ বর্জয়েত এবং দিনে শোয়া অর্থাৎ ঘুমানো, এই সমস্তকে বর্জন করা উচিত। কি বলা হচ্ছে তাহলে বসন্তকালে, বসন্তকালে সম্পর্কে এই শ্লোকে বলা হচ্ছে যে কফ কমানোর জন্য, অর্থাৎ কফের কারণে, আগের শ্লোকে আমরা পড়লাম যে কফের কারণে হজম শক্তিতে বাধা হয় এবং সমস্ত রোগের সূচনা এখান থেকেই হয়। এই শ্লোকে বলা হচ্ছে যে এই যে কফ, এই কফকে কমানোর জন্য অর্থাৎ শ্লেষা তাকে কমানোর জন্য ভারী টক জাতীয় তেলযুক্ত মিষ্টি খাবার একদম খাওয়া উচিত নয় এবং দিনের বেলায় ঘুমানো ত্যাগ করতে হবে, এটা বলা হলো। এরপরের দেখো শ্লোক চলে যাচ্ছে গ্রীষ্ম, গ্রীষ্মকালে কি করা উচিত বা উচিত নয় সেই সম্পর্কে এই শ্লোকে বলা হচ্ছে। দেখো বলছে যে ময়ূখৈ জগতঃ স্নেহং গ্রীষ্মে পেপিয়তে রবি সাধু শীতং দ্রব্যং স্নিগ্ধম অন্নপানম তদাহিতম। কি বলা হচ্ছে এখানে এই শ্লোকে বলছে যে গ্রীষ্মকালে অর্থাৎ ময়ূখৈ জগতঃ, গ্রীষ্মকালে সূর্য তার কিরণের দ্বারা জগতের রস, সমস্ত রসকে বারবার পান করে বা শোষণ করে, মানে জগতে সূর্যের তখন তেজ থাকে, তেজের ফলে গ্রীষ্মকালে সমস্ত রসাদি সব শোষণ করে নেয়। এই সময় কি করা উচিত না বলছে সাধু স্নিতং দ্রব্যং স্নিগ্ধান্নপানং তদাহিতম, অর্থাৎ তখন সুস্বাদু সুমিষ্ট ঠান্ডা স্নিগ্ধ ঘি ও তরল জাতীয় খাদ্য পানীয় হিতকর হয়। তাহলে গ্রীষ্মকালে কি ধরনের খাবার খাওয়া উচিত এই সম্পর্কে বলা হচ্ছে যে সাধু অর্থাৎ ঠান্ডা, মিষ্ট, স্নিগ্ধম অর্থাৎ খুব লাইট খাবার অর্থাৎ হালকা খাবার খাওয়া হিতম অর্থাৎ হিতকর হয়। দেখো গ্রীষ্মকালের আরেকটা শ্লোক সম্পর্কে বলা হচ্ছে, দেখো শ্লোকে বলা হচ্ছে কি বলা হচ্ছে দেখো যে ঘৃতং পয়ঃ শশাল্যান্যং অর্থাৎ শল্য অন্যম এরকম বলা হচ্ছে, শশালি অন্নম এরকমও বলতে পারো। ভজন গ্রীষ্মে ন শীদতি লবণাম্লকটু উষ্ণানি ব্যায়ামং চ বিবর্জয়েত। অর্থাৎ গ্রীষ্মকালে বলছে ঘৃত অর্থাৎ ঘি, পয়ঃ অর্থাৎ দুধ এবং শালি ধানের যে ভাত অর্থাৎ চালের যে ভাত হয়, শালি ধান থেকে চাল হয় এবং চাল থেকে ভাত, এই যে শাল্যান্যম এখানে বলা হচ্ছে এটা হচ্ছে শালি ধানের ভাত। ভজনম অর্থাৎ যারা ভজন করে গ্রীষ্মে ন শীদতি তারা গ্রীষ্মকালে ক্লান্ত হয় না বা বিমর্ষিত হয় না। এই কালে আর কি বর্জন করা উচিত বলছি লবণ অম্ল কটু উষ্ণানি অর্থাৎ লবণ অর্থাৎ তীব্র নুনযুক্ত খাবার, অম্ল অর্থাৎ টক জাতীয় খাবার, কটু কষা জাতীয় খাবার এবং উষ্ণ অর্থাৎ গরম জিনিস, একদম উষ্ণ গরম জিনিস, ব্যায়ামং এবং প্রচুর শরীর চর্চা করা চ বিবর্জয় এগুলোকে ত্যাগ করতে হবে বা এসব ত্যাগ করা উচিত। তারপরে দেখো শ্লোকে চলে যায়, এখানে বর্ষা সম্পর্কে বলা হচ্ছে। দেখো বর্ষা ঋতুর এবার চলে এলাম 10 নম্বর শ্লোক। বর্ষা সম্পর্কে বলছে দেখো যে ভুবাস্পাণ মেঘ নিঃসন্ধ্যাত পাকাতম্লাত জলস্য চ বর্ষা অগ্নিবলে ক্ষীণে কুপ্যন্তি পবনাদয়ঃ। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে বর্ষাকালের সম্পর্কে কি বলছে দেখো যে বর্ষাকালে ভূমি থেকে বাষ্প উঠতে থাকে, এই যে ভূবাষ্প মেঘ স্নিগ্ধং, এই যে বলছি না বর্ষাকালে জল পড়ে ভূমি থেকে বাষ্প উঠতে থাকে, মেঘ থেকে বৃষ্টি হতে থাকে এবং জল অম্লপাক হয় অর্থাৎ
এই যে বলা হচ্ছে না পাক অম্লাত জলস্য চ, অর্থাৎ জল কি হয়ে যায়, অম্ল অ্যাসিডিক হয়ে যায়, জল প্রচন্ড অ্যাসিডিক হয়ে থাকে। তার উপর আবার বর্ষাকালে কি হয় না, বর্ষা কি বলছে, বর্ষাকালে দেখো আরেকবার দেখে নাও যে বর্ষাসু অগ্নিবলেখিনে, অর্থাৎ বর্ষা অগ্নিবল। এই যে একটু আগেই তোমরা অগ্নিবল পেলে, এই কথাটার মানে হচ্ছে হজম শক্তি। হজম শক্তি ক্ষীণ হওয়ার কারণে কুপ্যন্তি পবনাদয়, অর্থাৎ কি হয়, কুপ্পন্তি হয়ে যায় ত্রিদোষ, অর্থাৎ বাত পিত্ত কফের প্রকোপ বৃদ্ধি পায়। আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে রোগের কারণ হিসেবে ত্রিদোষের কথা কিন্তু বলা হয়েছে। ত্রিদোষ অর্থাৎ বাত পিত্ত এবং কফের যে প্রকারভেদের কারণেই আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগের উৎপত্তি হয়। তো এখানে বলা হচ্ছে যে বর্ষাকালে মেঘ হয় এবং ভূমি থেকে বাষ্প উত্থাপন হয় এবং জল অম্ল হয়ে যায়, সেই কারণে আমাদের হজম শক্তি খারাপ হয়ে যায় এবং বাত পিত্ত কফ অর্থাৎ ত্রিদোষ কিন্তু আমাদের এই কারণে বিভিন্ন রোগের উৎপত্তি হয়ে থাকে। এরপরে দেখো বর্ষা সম্পর্কে আরেকটা শ্লোক কি বলা হচ্ছে, দেখে নাও। বলছে ব্যক্তম্ল লবণ স্নেহম বাত বর্ষাকুলে অহনি বিশেষ শীতে ভক্তব্যম বর্ষাসু অনিল শান্তয়ে। অর্থাৎ এই শ্লোকটির মানে করলে কেটে কেটে পড়ে আমরা দেখে নিই কি কি মানে। বলছে বর্ষাকালে বলছে ব্যক্ত অর্থাৎ বর্ষাকালে বায়ু দিবস আকুল হলে, বিশেষত বর্ষাজনিত শীতের দিন এবং প্রকোপ, এই সময় কি করা উচিত না, প্রথমেই দেখো কি করা উচিত সেটা বলছে যে অম্ল অর্থাৎ অ্যাসিডিক জিনিস, যেগুলো তোমার অম্ল স্বাদের অর্থাৎ কি বলবো টক স্বাদের, টক এবং লবণ অর্থাৎ প্রচন্ড নোনতা স্নেহরস বিশিষ্ট দ্রব্য ভোজন করা উচিত। বাত বর্ষা কুলেহনি বলছে, কি বলছে দেখো যে বাত বর্ষা আকুলেহনি বিশেষ শীতে ভক্তব্যম বর্ষাসু অনিলে শান্তয়। অর্থাৎ বর্ষাকালে এই সব জিনিস ভোগ করা উচিত, কারণ বর্ষাকালে বায়ু অর্থাৎ বাতাস দিবস আকুল হলে, বিশেষত বর্ষাজনিত শীতের কারণে, মানে বর্ষা একটা ঠান্ডা ঠান্ডা থাকে দিনের বেলায়, মানে বর্ষাকালে বায়ুর প্রকোপ থাকে, এইসব উপশম করার জন্য এই খাবারগুলো যে বলা হলো, এই খাবারগুলো ভোজন করা উচিত। এরপরে দেখো বর্ষা চলে গেল, এরপর আমরা চলে যাব শরৎকাল। দেখো শরৎকালে কি বলা হচ্ছে দেখো, শ্লোকটা দেখে নাও। প্রথম শ্লোক বলছে বর্ষা শীতচিত অঙ্গনানম সহসাইব অর্করশিভি তপ্ত নামাচিতং পিত্তং প্রায়ঃ শরদি কুপ্যতি। কি বলা হচ্ছে মানেটা দেখে নেব। বলছে বর্ষা শীতচিত অঙ্গনানং, অর্থাৎ বর্ষাকালে যখন শরীর শীতচিত হয় অর্থাৎ ঠান্ডাকে অভ্যাস করে নেয়, যে বর্ষাকালে তো একটু ঠান্ডা ঠান্ডা থাকে, সেই জন্য বর্ষাকালে শরীর একটু ঠান্ডাটা অভ্যাস করে নেয়। তারপরেই সহসাইব, এই যে বলছে না মানে সহসা হঠাৎ করেই অর্ক রশ্মিভি, অর্ক মানে সূর্যের রশ্মি অর্থাৎ সূর্য কিরণ, তারপরে সহসা হঠাৎ করে সূর্য কিরণে তপ্ত হয়ে যায়, মানে আমাদের শরীর তপ্ত নামাচি তং, এই যে বলছে না তপ্ত হয়ে যায়, পিত্তং প্রায় শারদী কুপ্যাতি, অর্থাৎ এই হঠাৎ করে সূর্য আসার ফলে বর্ষায় সঞ্চিত হওয়া পিত্ত শরৎ ঋতুতে প্রায় প্রকোপিত হয়ে যায়, অর্থাৎ শরতে পিত্ত প্রকোপ ঘটে, পিত্তের আধিক্য দেখা দেয়। ঠিক আছে, পিত্তের আধিক্য দেখা দেয়। এরপরে দেখো সড়কে আরেকটা শ্লোক চলে যাব, কি বলছে দেখো, বলছে তথা অন্নপানম মধুরম লঘু শীতং সতিক্তকম পিত্ত প্রশমনম সেব্যং মাত্রয়া সুপ্রকাঙ্ক্ষিতই। দেখো কি বলছে যে এই শ্লোকে বলা হচ্ছে যে বর্ষাকালে কি হয় না, সেই কারণে শরৎ ঋতুতে কি ধরনের খাবার গ্রহণ করা উচিত সেই সম্পর্কে এখানে বলা হচ্ছে। দেখো কি বলা হচ্ছে যে মধুরং লঘু শীতং এবং সতিক্তকম, অর্থাৎ তিক্ত রস, মধুর, লঘু এবং শীতল ঠান্ডা, এই জাতীয় খাবার
পিত্ত প্রশমনকারী খাদ্য ভালোভাবে ক্ষুধা পেলে পরিমাণ মতো খাওয়া উচিত। অর্থাৎ পিত্ত প্রশমন করে, পিত্ত মানে শরীরে অ্যাসিড বাড়ায়, সে অ্যাসিড কমানোর জন্য। মাত্রয়া সুপ্রকাঙ্ক্ষিত, অর্থাৎ যতটা কাঙ্ক্ষিত, যতটা চাইছো খেতে ততটা খাওয়া উচিত। কি ধরনের খাবার? না মধুর, লঘু, শীত অর্থাৎ শীত মানে শীতল খাবার এবং সতিক্ত এবং কিছুটা তিক্ত রস জাতীয় খাবার খাওয়া উচিত। এবার শেষ শ্লোকে শরৎকালের সম্পর্কে আরো কিছু বলা হচ্ছে। দেখো এখানে বলছে, শারদানি চ মাল্যানি বাসাংসি বিমলানি চ শরৎকালে প্রশস্যন্তে প্রদোষে চ ইন্দুরস্যয়ঃ। এখানে বলা হচ্ছে যে শরৎকালে আর কি করা উচিত? না বলছে শরৎকালে চ মাল্যানি বাংশাসি বিমলানি চ, অর্থাৎ শরৎকালে যে সমস্ত ফুল ফোটে, শিউলি ফুল, কাশফুল, পদ্ম ফুল, এগুলোকে শরৎকালে বেশি দেখা যায়। এই যে শরৎকালে এইসব ফুলের মাল্যানি অর্থাৎ মালা পরা উচিত বা পরা ভালো, এই ধরনের মালা পরা ভালো। এবং শরৎকালে প্রশস্যন্তে প্রদোষে চ ইন্দুরস্যয়, এবং শরৎকালে আর কি করা উচিত? বলছে বস্ত্র, নির্মল বস্ত্র পরিধান করা উচিত। এখানে বলা হচ্ছে দেখো, বিমলানি অর্থাৎ নির্মল পরিষ্কার, বংশাসী অর্থাৎ বস্ত্র সমূহ, বংশাসী বিমলানি চ মানে কিরকম জামা কাপড় পরা উচিত? না পরিষ্কার ধপধপে পরিষ্কার জামা কাপড় পরা উচিত শরৎকালে। প্রশস্যন্তে প্রদোষে চ ইন্দুরস্যয়, ইন্দু মানে চাঁদ, রশ্মি মানে চাঁদের কিরণ। আর বলছে কি করা উচিত? না প্রশস্যন্তে অর্থাৎ সন্ধ্যাকালে, প্রদোষে অর্থাৎ সন্ধ্যাকালে, প্রদোষে মানে সন্ধ্যাকালে, প্রশস্যন্তে অর্থাৎ হিতকর হয় বা সেবন করা উচিত বা থাকা উচিত চন্দ্রকিরণে, ইন্দুরস্যয় অর্থাৎ চাঁদের আলোয় সন্ধ্যাবেলায় থাকা উচিত বা ভালো হয়। তো এই ছিল তোমাদের ঋতুচর্যা পাঠ্যাংশটি। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।